একদম ছোটবেলায় একটা এই বিসিএস সংক্রান্ত একটা মজার গল্প আছে। আমার বাবা যখন আমার নাম রেখেছিলেন, আমার বাবা যেহেতু বিসিএস এডুকেশনে আছেন, তার ইচ্ছা ছিল হয়তো তার সন্তানদের মধ্যে কেউ ওইদিকে যাবে। তো আমার নাম রাখার সময় রাইসা কানুদিসা, সহকারী কমিশনার, চট্টগ্রাম বিভাগীয় কমিশন, এরকম করে সিলের ফরম্যাটে লিখলে কেমন দেখায় এটি উনি লিখে দেখে আমার নামটা রেখেছিলেন। তো এই কাগজটা আমার বাবা সবকিছু আবার খুব গুছিয়ে রাখেন, তো পরে আমি একটা সময় গিয়ে এই কাগজটা পেয়েছি। তো তখন এটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে আমি সামডে যদি সম্ভব হয় বাবার এই স্বপ্নটাকে হচ্ছে ফুলফিল করব। তো আমার আসলে এটা ছাড়া কখনো ছিল না। ইনফ্যাক্ট আমি আমার ভার্সিটি লাইফেও কখনোই বিসিএস নিয়ে কিছুই জানতাম না। ইভেন পররাষ্ট্র ক্যাডার কি এই সম্পর্কে আমার প্রথম বিসিএস এও আমার কোনো আইডিয়া ছিল না। আমার প্রথম পছন্দ প্রশাসন দেওয়ার পিছনে একটা কারণ ছিল, পররাষ্ট্র আসলে কি আমি জানি না, আমি বুঝি না, আমি দিব না এরকম। তো এটা আসলে আরো অনেক পরে কোভিড পরবর্তী সময়ে নেয়া একটা ডিসিশন। আমি মোটামুটি ছবি আঁকতে পছন্দ করতাম, তারপর গ্রাফিক্স বা এই ধরনের কাজে আমার হাতটা আল্লাহর রহমতে কিছুটা ভালো আসে। তো আমার কাছে সবসময় মনে হতো যে আমি হয় আর্টিস্ট বা আর্কিটেকচারে যেটাতে আছি সেই দিকেই হয়তো আমার ক্যারিয়ারটা আগাবো। কিন্তু একটা second। কিন্তু পরবর্তীতে আসলে আল্লাহর হয়তো অন্য ইচ্ছা ছিলেন, আল্লাহ যেখানে রিজিক রেখেছেন সেখানেই হয়তো হবে, এই আর কি। আপনি 5টা জব পেয়েছেন, প্রথম জবের অনুভূতি কেমন ছিল? কোথায় সেটা? আর প্রথম জব ছিল এই যে কারিগরি শিক্ষায় আমার সাবজেক্টের যেটা ইনস্ট্রাক্টর পোস্ট, সেটার অনুভূতি আসলে উম তেমন আসলে আমি কিছুই ছিল না বলতে গেলে। আমি বুঝতে পারছিলাম না যে আসলে এটাতে আমি জয়েন করব কি করব না, বা আমি কি বাইরে চলে যাব কিনা, তখন আমি অনেক কনফিউশনে ছিলাম। আমার দ্বিতীয় যে জবটা ছিল সেটা ছিল সহকারী পরিচালক বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তো সেই চাকরিটা পেয়ে আসলে খুব ভালো লেগেছিল আমার। আমি যেগুলোতে পেয়েছি এগুলো সবগুলোই নবম গ্রেডের। তো এই যখন এই পোস্টটাতে পেলাম তখন বেশ ভালো লেগেছিল, ওটার অনুভূতিটা ভালো ছিল যে প্রথম আমি একটা সরকারি চাকরিতে দেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করার একটা সুযোগ পাচ্ছি। এটা এটা ছাড়াও হচ্ছে আমার রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের পোস্টটাতে এসেছিল। কিন্তু তখন আমি এখন যে কারেন্ট জবে আছি সেটাতে আমি অলরেডি চলে আসছি, এবং আমাদের সাবজেক্টের আর্কিটেকচারের এটা মোটামুটি একটা ক্রিম জব বলা চলে। তো সেই কারণে আমি সোনালী ব্যাংকের জবটাতে আর জয়েন করি নাই। আমি বর্তমানে আছি সহকারী স্থপতি হিসেবে স্থাপত্য অধিদপ্তর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। তো এই হচ্ছে আসলে আমার জার্নির পথে আমি যেসব চাকরি পেয়েছি। আসলে এই ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি ছিল যে যেহেতু বিসিএস একটা লম্বা জার্নি, এই সময়টা যদি আমি বসেই থাকি যে কবে আমার একটা রেজাল্ট আসবে, আমি আসলে হতাশ হয়ে পড়বো। তো আমি আসলে যত সার্কুলার যাই আসতো আমি সবগুলোতে অ্যাপ্লাই করতাম, যে আমার যদি চাকরি নাও হয় সেটা আমার পরীক্ষা হলে বসার যে স্ট্র্যাটেজি সেগুলোকে আরো কংক্রিট করবে, আমার ভাইবা হলের এক্সপিরিয়েন্সকে হয়তো একটা মক ভাইবা হিসেবে সার্ভ করবে, বা ভাইবা হলে আহ যে মানসিক প্রেশার গুলা ফেস করতে হয় সেটার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সটাকে হচ্ছে আরেকটু ভালো করবে, আরেকটু শানিত করবে। তো এই হচ্ছে আর কি। আপনার প্রিলি পাশ করার ক্ষেত্রে কৌশলটা কেমন ছিল? আচ্ছা, এটা যদি আমি একটু বলি, আমি আসলে দুটা জিনিস কখনোই সাজেস্ট করি না আমার ছোট ভাই বোন কারো যদি আমার কাছ থেকে পরামর্শ চায় তাদেরকে আমি বলি যে একাডেমিক পড়াশোনার সাথে আপনি সেকেন্ড থার্ড ইয়ারে আপনার একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে বিসিএস এর পিছনে ছুটলেন, এটা আমি ডিসকারেজ করি। সেকেন্ডলি আমি যেটা ডিসকারেজ করি সেটা হচ্ছে প্রিলির পড়াশোনার সময় রিটেনের পড়াশোনাটাকেও ঢুকিয়ে একটা জগা খিচুড়ি করে ফেলা। প্রিলি আমার কাছে মনে হয় ইটসেলফ অনেক কঠিন একটা পড়াশোনা। তো প্রিলিটাকে আগে ইনশিওর করে তারপরে রিটার্নের দিকে যাওয়া উচিত। এটা গেল হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ডলি আমার জার্নিটা যদি বলি, আমি প্রথম প্রিলি দিয়েছিলাম 41তম বিসিএস এ, এরপরে 43 আমার বিভিন্ন কারণে অ্যাটেন্ড করা হয় নাই। এরপরে আমি 44টা দিই। 41টা ছিল আমার কমপ্লিটলি এক্সপেরিমেন্টাল ট্রায়াল এন্ড এরর বেসিসে দেয়া বিসিএস। আমি এটার জন্য কোনো কোচিং বা ভালো করে বই খাতা কিছুই করি নাই, কিভাবে কিভাবে জানি হয়ে গেছে, আমি বিসিএস টা দিয়ে দিছি। তো তখন আমি প্রিলি পাস করেছিলাম আসলে 2 থেকে আড়াই মাসের পড়াশোনায়, কিন্তু ওই 2 থেকে আড়াই মাস আমি 16 ঘন্টা করে পড়ছি, এমন না যে খুব দ্রুত হয়ে গেছে বিষয়টা। কিন্তু ওই সময় আমার কাটমার্ক একদমই টাইটাই ছিল, সম্ভবত হয়তো 100 হবে। তো ওইটাতে আমার এক্সপেকটেশনও ছিল না, তো ওটা হয়ে গেছে। এরপরে গেল হচ্ছে 44 বিসিএস টা, তো সেখানে আমি একটা যেহেতু 43 দিইনি, আমার একটা লম্বা সময় ছিল। এই জায়গাটাতে আমি বিসিএস এর প্রিপারেশনটাকে এমন ভাবে ঝালাই করে নিয়েছি যে আমার এরপরে আমি তো 45 46 বিসিএস ও দিয়েছি, খুব লিমিটেড প্রিপারেশনে হয়ে গেছে, কারণ ওই একটা লম্বা সময় নিয়ে আমি আমার
প্রিলিড স্ট্রাকচারটাকে দাঁড় করিয়েছি। তা আমি মূলত হচ্ছে আমাদের বাজারে যেই বইগুলা পাওয়া যায় ওগুলার পাশাপাশি যে কোনো সাবজেক্ট নিয়ে আমার যদি মনে হয় এটা তুমি একটু ডেপথে দেওয়া দরকার, সেটা তখন ইউটিউবে গিয়ে বা পেপার থেকে এইভাবে পড়তাম। আমার কাছে মনে হয় প্রিলির পড়াটা না যতটুকু বেশি আসলে কংক্রিট, তার চেয়ে বেশি পরীক্ষা হলের স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিলির পড়াটা এটা আমার কাছে মনে হয় যে কারো পক্ষে আয়ত্ত করা হচ্ছে একটু সময় দিলে একটু লেগে থাকলে সম্ভব। কিন্তু স্ট্র্যাটেজির বিষয়টা নেগেটিভ মার্কিং যেন না হয়, পরীক্ষা হলে আমি যেন মাথা ঠান্ডা করতে পারি, 200টার 200টা প্রশ্ন আমি দাগাতে পারি, এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় প্রিলি প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে আমার যেমন সবসময় প্রিলি বাড়িতে সবকিছুতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি খুবই স্ট্রাগল করতাম। তো টাইম ম্যানেজমেন্টে যদি আপনার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি বেশি করে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে দিয়ে আপনি আসলে বুঝবেন যে আমি কয়টা দাগাচ্ছি। আমার আপনি পুরো প্রশ্নটা, আমি যেটা করতাম আমি পুরো প্রশ্নটা 3বার গো থ্রু করতাম। আমি যখন প্রথমবার প্রশ্নটা পড়তাম আমি খুব দ্রুত, আমি যেগুলো একদম 100% শিওর সেগুলো দাগিয়ে ফেলতাম। দাগিয়ে এরপরে সেকেন্ড টাইম আমি যখন প্রশ্নটাতে আবার আসতাম, আমি যেগুলোতে আমি 75% বা 50% শিওর সেগুলো আমি মার্ক করে রাখতাম যে এইগুলো আমি আবার এখানে আমি ব্যাক করবো। তো ব্যাক করে আমি গুনে দেখতাম যে আমার আসলে শিওর কয়টা দাগানো হয়েছে। এবং প্রশ্নের মানটা নিজে নিজে একটা এসেস করতে পারতে হয় যে প্রশ্নটা কি আদৌ কঠিন হলো সোজা হলো। যদি আপনার মনে হয় প্রশ্ন খুব সোজা তখন হয়তো আপনার 150 বা 140টা দাগাতে হবে। যদি মনে হয় প্রশ্ন খুব কঠিন তাহলে আপনি 130 140টা দাগিয়ে আপনি থেমে যেতে পারবেন। তবে এই অ্যাসেসমেন্টটার জন্য আপনার একটা ভালো একটা কংক্রিট প্রস্তুতি দরকার, যে আপনি অ্যাসেস করতে পারবেন প্রশ্ন সোজা হয়েছে না কঠিন হয়েছে। তো আপনি 3বার প্রশ্নটা গো থ্রু করেন, সেকেন্ড বারে যদি আপনার মনে হয় আরো কিছু দাগানো দরকার আপনি 60 to 70% শিওর এরকম কিছু রিস্ক নিয়ে দাগালেন। এরপরে আবার কাউন্ট করেন, আপনার যদি মনে হয় যে না এখানে আমি শিওর আমার আর দাগানোর দরকার নাই, তাহলে আপনি ওখানে স্টপ করে দিবেন। আর যদি মনে হয় যে না আমার যে কটা দাগিয়েছি এই কটা এনাফ না, আমার কিছু আরো দাগানো উচিত রিস্ক নিয়ে, তখন আপনি আরো দাগালেন। তো এইভাবে পরীক্ষা হলে স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি প্রিলি প্রশ্নগুলো দাগাবেন, প্রিপারেশনের চেয়েও এই আপনি স্ট্র্যাটেজিটা। আপনি 44তমতে কতগুলো দাগিয়েছিলেন? আমার 44তম যে বলেছিলাম আমার প্রিপারেশন খুব ভালো ছিল, আমার 44তমতে 158টা কারেক্ট ছিল। ইয়ে বাদ দিয়ে নেগেটিভ ছিল আমার ও, 13টা। 13টা নেগেটিভ, এই যে আমি বলছিলাম যে এই স্ট্র্যাটেজিতে আসার কারণে আমার নেগেটিভ মার্কস অনেক কমে গেছে। 44-এর প্রিলি প্রশ্ন তুলনামূলক সোজা ছিল, কাট মার্কও বেশি ছিল। কিন্তু আমি যেটা চেষ্টা করতাম যে আমি আমার নেগেটিভ মার্কিংটাকে একদম লিমিট করে রাখবো। সো আমার 13টা ভুল হয়েছে, আমার 6.5 নাম্বার গেছে নেগেটিভে। তো এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এইভাবে আপনি পরীক্ষা হলে যদি প্র্যাকটিস করেন আমার কাছে মনে হয় যে প্রিলি আসলে খুব কঠিন কিছু না। ওকে। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রিলি প্রিপারেশনটা আগে নিয়ে তারপরে রিটেন, এইটা ভালো স্ট্র্যাটেজি, কিন্তু আপনারা যতটা সময় পেয়েছেন প্রিলির পরে বা 45 যতটা সময় পেয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা পিএসসি এখন একটা রোডম্যাপ দিয়েছে এবং তাদের টার্গেট হচ্ছে প্রিলি পরীক্ষার 1 মাস পরেই রিটেন পরীক্ষা শুরু করার। তো তখন কি আপনার ওই স্ট্র্যাটেজি কাজে দিবে নাকি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে? কি মনে হয় আপনার? সেই ক্ষেত্রে যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রিলিতে বসছে তারা তো অবশ্যই রিটেনের পড়া নিয়ে আগাতে পারেন, তারা জানেন প্রিলির পড়া রিটেনের পড়ার মধ্যে কতটুকু সামঞ্জস্য আছে। আর যদি আপনি প্রথমবার প্রিলি দেন, ইন দ্যাট কেস আমি স্টিল বলবো যে আপনার প্রিলির প্রিপারেশনটাকে আগে নেওয়া উচিত, আগে আপনি স্টেপ 1 পার হন। যদি এটা আপনার প্রথম বিসিএস না হয় সেক্ষেত্রে আপনি প্রিলি রিটেন প্যারালালি চালিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমার সাজেশন। Okay, ঠিক আছে। আপনার লিখিত প্রিপারেশনটা কেমন ছিল, কি এক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি কি ছিল এবং কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছিলেন যে আমি এই বিষয়গুলোতে বেশি মার্কস তুলবো, আমার এক্সপেকটেশন এই বিষয়গুলোতে বেশি? আপনার টার্গেট জোন সাবজেক্ট কোনগুলো ছিল? আচ্ছা, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সটা আমার একটু কম এফোর্ট দিয়েও হচ্ছে চলে আসছে। আর আর্কিটেকচারে থাকার কারণে মানে আমাদের ড্রয়িং বা কোনো একটা জিনিস লিখিত প্রেজেন্টেশনের ব্যাপারে আমার কিছু স্ট্রং জোন ছিল। প্রত্যেকটা অ্যাসপিরেন্সেরই নিজের কিছু স্ট্রং জোন থাকে, কারো মেমোরাইজেশন পাওয়ার ভালো, কারো প্রেজেন্টেশন পাওয়ার ভালো, কারো হাতের লেখা সুন্দর। এটা প্রত্যেককে আসলে নিজে রিয়েলাইজ করতে হবে যে আমার স্ট্রং জোন কি আর আমার উইক পয়েন্ট গুলা কি কি। আমার স্ট্রং জোন আর উইক পয়েন্ট গুলোর আলোকেই আপনার স্টাডিটা আপনার ডিজাইন করতে হবে। তো আমি আসলে সবগুলো সাবজেক্টেই মোটামুটি ভালোই এফোর্ট দিয়েছি, কোনো সাবজেক্টে কম বা বেশি আমি এভাবে আসলে পড়ি নাই। আমি সবগুলাতেই ভালো দিয়েছি। কিন্তু যখন আমি
কোচিং গুলোতে পরীক্ষা দিতাম, কনফিডেন্সে দিয়েছি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে আমার মার্কসটা হচ্ছে ভালোই আসছে, খারাপ আসছে না। আমি ম্যাথস স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার ম্যাথসে একটু উইকনেস ছিল। আমি ম্যাথসে যে স্কোর আমি এক্সপেক্ট করতাম সেই স্কোর আমি করতে পারতাম না খুব একটা। তো ম্যাথসও এই কারণে আমি জোর দিয়েই পড়তাম, কারণ তখন একটা ম্যাথস না পারলে একটা ইগোতে লেগে যেত যে সায়েন্স স্টুডেন্ট হয়ে আমি ম্যাথসটা পারছি না কেন, এটা। তো আমি সবকিছুই এভাবেই পড়তাম। আর যেটা আমাকে একটা জিনিস হেল্প করেছিল কনফিডেন্সে, আমি তো শুরুতেই রিটেনটা কনফিডেন্সের সাথেই করেছিলাম, যে ছোট ছোট মডেল টেস্ট গুলো হচ্ছে আমি ওখানে দিয়েছি। তো শুরুতেই কিছু অ্যাসাইনমেন্ট টেস্ট হতো, যে একটা অ্যাসাইনমেন্টে কিছু টপিক দিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখতে দিত। পরে সেই টপিক গুলোর উপর পরীক্ষা হতো। তো ওনারা যেটা করতেন যে অ্যাসাইনমেন্ট গুলো যদি খাতায় আপনি লিখে না আসেন আপনি পরীক্ষায় বসতে পারবেন না, এই ধরনের একটা কন্ডিশন দেয়া ছিল। তো আমি দেখতাম হচ্ছে অনেকেই জাস্ট কিছু কিছু খাতাটা লিখে ভরাট করে জাস্ট পরীক্ষা দিতে দেওয়ার জন্য করে। আমি ওই সময়টা, তখন আমার রিটেনের অনেক সময় বাকি, তো তো আমি ওই সময়টা যেটা করতাম, যে টপিক গুলোই ছিল আমি ওই টপিক গুলো নিয়ে এমন ভাবে একটা অ্যাসাইনমেন্টে এমন ভাবে লেখার চেষ্টা করতাম যে আমি পরীক্ষার আগের দিন ওই খাতাটা উল্টায় আমি চলে যেতে পারবো, এইভাবে। তো ইভেন এই সাথে হচ্ছে যেই কোশ্চেন গুলো আসতো আমি চিন্তা করতাম যে এটাকে কিভাবে একটু আমি ম্যাপ বা কিছু ড্রয়িং এ কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সো এইভাবে যখন আনসার করতাম আমি নিজে নিজে একটু ব্রেন স্টর্মিং করতাম। সো আপনি যেই কোয়েশ্চেনটাই হচ্ছে এখানে লিখলেন, বা আপনার আপনার আয়ত্তের কোশ্চেনটাই কিন্তু আপনার বিসিএস এ দিবেন। বিসিএস এ মোস্ট অফ দা প্রশ্নই কমন পড়ে না, কিন্তু আপনার যদি এটা প্র্যাকটিসে থাকে যে একটা প্রশ্নকে একদমই বর্ণনামূলক ভাবে না লিখে আমি কিভাবে একটু ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ করে লিখতে পারবো, তাহলে ওই ব্রেন স্টর্মিংটা আপনার পরীক্ষা হলেও কাজে দিবে। তো ওই সময়টাতে আমি প্রত্যেকটা সাবজেক্টে কিছু ছোট ছোট নোট খাতা প্রিপেয়ার করতাম। একদম অনেক বড় না, যেটা আর কি পরীক্ষার আগে পড়ে যাওয়ার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। ইম্পর্টেন্ট এবং ব্রিফ করে এবং বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করে, তো আমি ওইভাবে একটা সাবস্ট্যান্সিভ একটা নোট কোয়ালিটির একটা ইয়ে মেনটেন করছি বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের জন্য মোস্টলি। তো সেই জায়গাগুলো আমি গতানুগতিক শুধু আহ যেসব বই বাজারে আছে এগুলো ফলো করি নাই। তো আমার যখন কোনো একটা টপিক আসতো আমি চেষ্টা করতাম যে এই টপিকটা হচ্ছে কোথায় আবার কোন জায়গায় কাজে লাগানো যায়। যেমন আমি আপনাকে যদি এক্সাম্পল দিই, ধরেন ইন্টারন্যাশনালে কনসেপচুয়ালে পড়ার সময় আমরা পামার স্টোনের একটা ইয়ে পড়লাম, কোটেশন পড়লাম যে উই ডু নট হ্যাভ এনি ইটার্নাল অ্যালাইজ অর পারপেচুয়াল এনিমিজ, অনলি আওয়ার সেলফ ইন্টারেস্ট ইজ দি ন্যাশনাল আওয়ার ইন্টারেস্ট। ইটার্নাল ইন্টারেস্ট। এক্স্যাক্টলি। সো আমি চিন্তা করতাম যে আচ্ছা এটা তো আমি একটা কনসেপচুয়ালে পড়েছি, কিন্তু আমি যে কোনো দুইটা দেশের কনফ্লিক্টের ক্ষেত্রে তো আমি এটা অ্যাপ্লাই করতে পারি। সো এইভাবে আমি চিন্তা করতাম যে আমি এই জায়গার ইনফরমেশন ওখানে কাজে লাগাতে পারবো কিনা। তখন আমি ওইখানে গিয়ে ছোট করে এটা লিখে রাখতাম যে এই জিনিসটা আমি এভাবে কাজে লাগাতে পারি। তারপর সে গণহত্যা নিয়ে পড়ছে, বা আমি গণহত্যার দু একটা কনভেনশন দেখে আসলাম। আমি নারী নিয়ে পড়ছি, নারী অধিকার নিয়ে পড়ছি, আসলে নারীতে সিডোতে কি বলা আছে, এরকম দুই একটা জিনিস যেটা আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। তো এইভাবে কিছু জিনিস হচ্ছে আমি পড়তাম, যেটা হচ্ছে আমার মনে হয় যে আমার খাতাকে হয়তো একটু ভিন্নতা এনে দিয়েছে আর কি।